গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প জন্মদাতা, রচনা প্রফুল্ল রায়। সবে অঘ্রাণের শুরু, এরই মধ্যে তেজি উত্তরে হাওয়া চরাচরের ওপর দিয়ে উল্টোপাল্টা ঘোড়া ছুটিয়ে যাচ্ছে। বাতাসে ইদানিং ছুরির ধার। শীতটা এবছর বেশ জাঁকিয়ে পড়বে মনে হয়। এখন দুপুর, সূর্য খাড়া মাথার ওপর উঠে এসেছে, কিন্তু রোদে না আছে তাত না জেল্লা। মেড়মেড়ে বর্ণহীন দিনের ভীরু আলো কুঁকড়ে পড়ে আছে চারপাশে। মহকুমা শহর থেকে মাইল তিনেক দূরে মজা নদীর বাঁধানো ঘাটটির দিকে এবার তাকানো যেতে পারে। একেবারে উঁচুতে অনেকটা জায়গা জুড়ে চাতাল। সেটার দুধারে স্নানার্থীদের বসার জন্য একদা পাকাপোক্ত ব্যবস্থা ছিল, কিন্তু একদিকে সিমেন্টের বেঞ্চ কবেই ভেঙে চুরে ধসে গেছে। বাকিটা অবশ্য এখনো টিকে আছে, তবে সেটার গায়ে অগুন্তি ফাটল। এইসব ফাটলে কয়েক পুরুষ ধরে চন্দ্রবোড়াদের বারবারন্ত সংসার। পরম শান্তিতে তারা ওখানে বাস করে আসছে। চাতাল থেকে মোট 18টি সিঁড়ি নিচে নেমে গেছে। সবগুলোই ভাঙাচোরা, প্লাস্টার খসে হাড় পাঁজরা বেরিয়ে পড়েছে। শেষ ধাপটার তলায় মজা নদীর স্থির জল। 90 বছর আগে জনৈক যজ্ঞনাথ কুণ্ডু বহু জনহিতায়ও এই ঘাট বাঁধিয়ে দিয়েছিল, হয়তো পুণ্যলাভের কারণে, কিংবা নিজের নাম অক্ষয় করে রাখার তাড়নায়। চাতালের মাঝখানে গাঁথা শ্বেতপাথরের ফলকে তার নাম এবং ঘাট প্রতিষ্ঠার সন তারিখ অস্পষ্ট হয়ে এলেও একটু আধটু পড়া যায়। তবে আর কিছুদিন বাদে লোকজনের পায়ের ঘষায় যজ্ঞনাথ পৃথিবী থেকে সম্পূর্ণ মুছে যাবে। তার অমরত্বের আয়ু বড়জোর 91 বা 92 বছর। চাতালের একমাত্র বেঞ্চে হাঁটুর ওপর থুতনি রেখে নিঝুম বসে আছে বিষ্ণুপদ। আশেপাশে ফাটলের ভেতর কয়েক ডজন বিষাক্ত চন্দ্রবোড়া। সাপেদের সঙ্গে তার কোনো শত্রুতা নেই। 50-এর কাছাকাছি বয়স বিষ্ণুপদর। ঘাড় পর্যন্ত নেমে এসেছে রুক্ষ জট পাকানো চুল, মুখ ভর্তি খাপচা খাপচা দাড়ি, গায়ের রং পোড়া তামাটে, খসখসে খইওড়া চামড়া। মোটামোটা হাড়ের ফ্রেমে তার ঢেঙা মজবুত শরীর, লম্বাটে চোয়ারে মুখ, কপালে গালে হাতে উড়ুতে অজস্র কাটা ছেঁড়ার দাগ, চোখের তলায় 3 পুঁচ গাঢ় কালি। হনু দুটো মাংস ফুঁড়ে গজালের মতো বেরিয়ে এসেছে। এসব তার বেপরোয়া জীবনযাপনের পাকা ছাপ। মানুষটা যে সহজ নয় এক নজরেই টের পাওয়া যায়। ঘোলাটে চোখে সামনের দিকে উদ্ভ্রান্তের মতো তাকিয়ে আছে বিষ্ণুপদ। হাজামজা নদীর ঠিক মাঝখানে কবছর ধরে চড়া পড়ছে। চড়ার বালি অঘ্রাণের মরা রোদে চিকচিক করে। এধারে ওধারে 2-4টে খড়বোঝাই নৌকো, এবং চড়ার মাথায় পাতিবকের ঝাঁক ছাড়া আর কিছু নেই। অনেক দূরে নদীর ওপারে গাছগাছালির ঝাপসা লাইন ফুঁড়ে ইটখোলার চিমনি। তার মুখ থেকে গল গল করে ধোঁয়া বেরিয়ে বাতাসে বিষ ছড়াচ্ছে। বিষ্ণুপদের ডান পাশে 50 গজ তফাতে এ অঞ্চলের প্রাচীন শ্মশান। সেখানে বিশাল বট ডালপালা ছড়িয়ে মাটিতে ঝুড়ি নামিয়ে বুঝিবা ইতিহাসের আদি যুগ থেকে দাঁড়িয়ে আছে। তার তলায় ভগা ডোঙের কোমর বাঁকা ধসে পড়া টালির চালের ঘর। ঘরটা এখন বন্ধ। দরজায় শেকল তুলে ভগা কোথায় উধাও হয়েছে কে জানে। বটগাছের মাথায় শকুন উঠছে। মাঝে মাঝে তাদের কর্কশ তীক্ষ্ণ চিৎকার বাতাসে করাত চালিয়ে যাচ্ছে। এই আওয়াজটুকু ছাড়া অগাধ নৈঃশব্দে ডুবে আছে চারিদিক। কত বছর ধরে ভগাই শ্মশান আগলে পড়ে আছে, আর বিষ্ণুপদ যজ্ঞনাথ কুণ্ডুর ঘাট দখল করে রেখেছে তারা নিজেরাই জানে না। ভগার সর্বক্ষণের সঙ্গী
কয়েকশো শকুন, বিষ্ণুপদর সঙ্গে ডজন ডজন চন্দ্রবোড়া। এই প্রাণীগুলোর সঙ্গে তাদের দীর্ঘকালের সহাবস্থান। ঘাটের পেছন দিকে কাঁচা রাস্তা, তারপর থেকে ধুধু কাঁকুড়ে মাঠ। রাস্তাটা মাঠ চিরে মহকুমা শহরের দিকে চলে গেছে। মোরা নদীর স্তব্ধ জল, বালির চড়া, বক, শকুন, মহাশ্মশান, চন্দ্রবোড়া, ফাঁকা পোড়ো মাঠ আর অসীম নির্জনতার মধ্যে মনুষ্য জাতির একমাত্র প্রতিনিধি বিষ্ণুপদ। ভগাকে বাদ দিলে সে ছাড়া এই মুহূর্তে এখানে আর কাউকেই মানাতো না। বাইরে থেকে ধরা না গেলেও বিষ্ণুপদ আজ ভীষণ উতলা। তার বুকের ভেতর অনেকক্ষণ ধরে শাবল চালিয়ে কারা যেন পাঁজরা টাজরা চুরমার করে দিচ্ছে। শুনশান নদী তীরে এত বিশুদ্ধ বাতাস, তবু তার শ্বাস আটকে আসতে থাকে। বিষ্ণুপদর এই কষ্ট এবং অস্থিরতার কারণ দুটো। এক, আজ কদিন ধরে একটা মরাও শ্মশানে আসেনি। যতদূর মনে আছে, দিন তিনেক আগে মহকুমা শহরের নামকরা কবিরাজ অঘোর চক্রবর্তীকে পুড়িয়ে গিয়েছিল তার মধ্যবয়সী 3 ছেলে। তারপর শ্মশানে আর চিতা জ্বলেনি। শ্মশানের চিতা জ্বলার ওপর তার আর ভগার মরা বাঁচা জড়িয়ে আছে। মরা পোড়ালে তবেই কিছু মজুরি পায় ভগা। তারপর মৃতের ছেলেরা প্রেতের উদ্দেশ্যে পিণ্ড দিতে ঘটে আসে। পিণ্ডদানের আয়োজন করে দিয়ে বিষ্ণুপদ পায় নগদ টাকা এবং কিছু আতপ চাল। চালটা তার প্রাপ্য নয়, কিন্তু পুরোহিতের সঙ্গে গোপন ব্যবস্থা করে ওটা পেয়ে আসছে বিষ্ণুপদ। নদীর ঘাটে শ্রাদ্ধ কমই হয়ে থাকে। কেউ মা বাপের কাজ নমনম করে সারতে চাইলে এখানে আসে। তখনও 5-10টা টাকা জুটে যায়, সেই সঙ্গে আনাজপাতি, চাল ডাল, কিছু ফলমূল। তাছাড়া ঘাট কামানো, পিতৃপুরুষের বাৎসরিক, এসব থেকেও কিছু না কিছু রোজগার আছে। আগে ভালোই আয় হতো বিষ্ণুপদর। রোজই 2-4টে পিণ্ডদান বাঁধা ছিল, আর মাঝে মধ্যে শ্রাদ্ধ এবং বাৎসরিক ক্রিয়াকর্ম। কিন্তু মাস 6 হলো এই অঞ্চলে মৃত্যুহার হঠাৎ বেজায় কমে গেছে। আগে দিনে যেখানে 3-4টে মরা শ্মশানে আসতো, এখন সেখানে রোজ চিতা জ্বলে না। কিন্তু এক নাগাড়ে 3 দিন মরা আসেনি, এমন ঘটনাই প্রথম ঘটল। অথচ মানুষ না মরলে বিষ্ণুপদ বাঁচে কি করে? লোকজনের পরমায়ু বাড়া মানে তার আয়ুক্ষয়। তার রোজগারের ওপর 4-4টে পেটের অন্ন নির্ভর করছে। সে ছাড়া রয়েছে আমোদিনী এবং তাদের 2টো ছেলে মেয়ে। 4 জনের ভাত কাপড় জোগাতে এমনিতে কালঘাম ছুটে যায়, তার উপর 3 দিন মরা আসছে না। এসব নিয়ে এই কদিন ধরে উৎকণ্ঠায় এবং দুর্ভাবনায় মাথার শির ছিঁড়ে যাচ্ছিল বিষ্ণুপদর। তার উপর কিছুক্ষণ আগে একজন খবর দিয়ে গিয়েছিল দিন কয়েক আগে তার বাবা মারা গেছে। প্রথমটা এই মৃত্যু সংবাদ বিষ্ণুপদ মাথায় ঢোকেনি। যে লোকটা অর্থাৎ ধনঞ্জয় খবর দিতে এসেছিল তাকেও চিনতে পারেনি সে। ধনঞ্জয় সম্পর্কে তার জ্ঞাতি কাকা, বাবার কিরকম যেন ভাই। 150 মাইল দূরে বর্ধমানের এক ছোট শহরে যে বাপের মৃত্যু হয়েছে, তার মুখ বিষ্ণুপদর স্মৃতি থেকে প্রায় ঝাপসা হয়ে গেছে। 15-20 বছরের ভেতর নিজের জন্মদাতার কথা আদৌ কখনো ভেবেছে কিনা তার মনে পড়ে না। কোনো সম্ভাবনা নেই। তবু বাবা যদি এই মুহূর্তে মাটি ফুঁড়ে সামনে এসে দাঁড়ায়, সে চিনতে পারবে কিনা সন্দেহ। হাঁপানি রোগী বুড়ো ধনঞ্জয় যে ট্রেনে, বাসে, সাইকেল রিকশায় এবং পায়ে হেঁটে 150 মাইল পাড়ি দিয়ে এই মজা নদীর ঘাটে তাকে খুঁজে বার করে দুঃসংবাদটা দিতে এসেছিল, এতে তার এতটুকু স্বার্থ নেই। সে চায় বাপের বিষয় সম্পত্তির ভাগ বিষ্ণুপদ পাক। যাবার সময় সৎ পরামর্শ দিয়ে গেছে, আজই যেন সে বাড়ি চলে যায় এবং চুলচেরা হিসেব করে নিজের অংশ বুঝে নেয়। দেরি করলে সমস্ত কিছুই তার ভাইদের গর্ভে ঢুকে যাবে। তখন কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করবার থাকবে না। আপাত চোখে এটা ধনঞ্জয়ের নিঃস্বার্থ পরোপকার মনে হবে, কিন্তু এর ভেতর সূক্ষ্ম একটা মারপ্যাঁচ থাকলেও থাকতে পারে। বিষ্ণুপদদের ভাইয়ে ভাইয়ে তুমুল অশান্তি হোক, হয়তো এটাই তার কাম্য। ধনঞ্জয় লোকটা যে যথেষ্ট প্যাঁচোয়া বিষ্ণুপদর হঠাৎ মনে পড়ে গিয়েছিল। কিন্তু এই ষড়যন্ত্রকারী জ্ঞাতি কাকাটির এতদূর ছুটে আসার কূট উদ্দেশ্য তার মাথায় এতটুকু দাগ কাটেনি। বাপের মরার খবরে বিষ্ণুপদর প্রাথমিক প্রতিক্রিয়া যৎসামান্য। এই পৃথিবীতে আকছার মানুষ মরছে, এও যেন সেই রকম একটি মৃত্যু যার সঙ্গে বিষ্ণুপদর বিন্দুমাত্র যোগ নেই।
পুরোপুরি সম্পর্কহীন এই মৃত্যুর খবর তাকে গোড়ায় অভিভূত বা বিচলিত করতে পারেনি। যে উদাসীনতা নিয়ে লোকে বহুকাল আগের চেনা কোনো মানুষের মৃত্যু সংবাদ শোনে, ঠিক সেইভাবেই ধনঞ্জয়ের কথা শুনে গেছে সে। বিষ্ণুপদ তার অতীতকে পুরোপুরি মুছে দিয়ে বহুকাল আগে এখানে চলে এসেছিল। তারপর একটি দিনের জন্যেও পেছন ফিরে তাকায়নি। দিবারাত্রি 4টে পেটের অন্য চিন্তা ছাড়া আর কিছু ভাবতে পারে না সে। প্রচুর পরামর্শ এবং সদুপদেশ দিয়ে ধনঞ্জয় চলে গেছে খানিকক্ষণ আগে। তারপর নিজের বাপের নয়, অঘোর চক্রবর্তীর মৃত্যুর ভাবনাটাই বিষ্ণুপদকে ব্যাকুল করে রাখে। কেননা কবিরাজ মারা গেছে 3 দিন আগে। আজ তার ছেলেদের চতুর্থীর পিণ্ড দেওয়ার কথা। এতটা বেলা হয়ে গেল, অথচ তারা কেউ ঘাটে আসছে না। নদীর পাড়ে না এসে চক্রবর্তীর ছেলেরা যদি বাড়ির কাছে কোনো পুকুরের ধারে বসে পিণ্ডদানের কাজটি চুকিয়ে ফেলে, তাহলে নগদ 10-12টা টাকা আর কিলোখানিক চাল পাওয়ার আশা নেই। এদিকে বিষ্ণুপদর ঘরে আজ না আছে একটা পয়সা, না এক দানা চাল। নদীর ঘাট থেকে কিছু না নিয়ে গেলে উনুন ধরবে না। অবশ্য প্রবল দুশ্চিন্তার মধ্যেও অঘোর চক্রবর্তীদের পুরুত নিবারণ ভট্টাচার্যের উপর বিষ্ণুপদর অগাধ ভরসা। লোকটা তার প্রথম আলাপের দিন থেকেই যথেষ্ট সদয়। বুঝিয়ে সুঝিয়ে নিবারণ নিশ্চয়ই শেষ পর্যন্ত কবিরাজের ছেলেদের নদীর ঘাটে নিয়ে আসতে চেষ্টা করবে, যদি না অন্য কোনো রকম বাগড়া পড়ে। এইসব দুর্ভাবনার চাপ সত্ত্বেও কখন যে বিষ্ণুপদ অন্যমনস্ক হয়ে পড়েছিল নিজেই জানে না। যে নিরাসক্তি নিয়ে ধনঞ্জয়ের মুখে বাপের মৃত্যু সংবাদ শুনেছিল, সেটা আর বজায় থাকছিল না। বুকের ভেতর চিনচিনে চাপা একটা কষ্ট টের পেতে শুরু করেছিল সে। যে বাপের সঙ্গে 25 বছর আগে যাবতীয় সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে এসেছে, যার মুখ স্মৃতিতে প্রায় ঝাপসা, তার জন্য এরকম কষ্টের সঙ্গত কোনো কারণ খুঁজে পায় না বিষ্ণুপদ। এই জনহীন নদী তীরে অঘ্রাণের নিঝুম দুপুরে চারিদিক জুড়ে যখন অগাধ শূন্যতা, বিষ্ণুপদর শ্বাস আটকে আসতে থাকে। বৃষ্টি, হ্যালো বৃষ্টি আছিস? দূর থেকে আচমকা চেনা গলা ভেসে আসে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপদর স্নায়ুতে বৈদ্যুতিক ক্রিয়া ঘটে যায়। চমকে মুখ ফেরাতেই সে দেখতে পায় ঘাটের ওপাশের কাঁচা রাস্তায় পরপর 4টে সাইকেল রিক্সা কখন যেন এসে দাঁড়িয়েছে। প্রথম রিক্সা থেকে সবার আগে নেমে আসে নিবারণ ভট্টাচার্য। পেছনের রিক্সাগুলো থেকে একে একে অঘোর চক্রবর্তীর 3 ছেলে এবং ওদের 2জন বয়স্ক আত্মীয়। এদের সবাইকে চেনে বিষ্ণুপদ, কারণ তার মতো অঘোর চক্রবর্তীরাও 3 মাইল দূরের মহকুমা শহরটির বাসিন্দা। ছোট জায়গা, সবাই সবার চেনা। বিষ্ণুপদ দ্রুত রিক্সাগুলোর কাছে দৌড়ে যায়। নিবারণ ভট্টাচার্যের বয়স 70-72। বয়সের চাপে শরীর তেউড়ে গেছে, গায়ে শ্বাস বলে কিছু নেই। পিঠ বেঁকে যাওয়ায় খানিকটা কুঁজো দেখায়। নাক হুবহু টিয়া পাখির ঠোঁট, আর সেটার আগায় নিকেলের ফ্রেমে গোল বাইফোকাল চশমা ঝুলছে। একদা নিবারণের গায়ের রং ছিল টকটকে। রোদে পুড়ে জলে ভিজে রংটা ঝুলে গেছে। চামড়া কুঁচকে জালি জালি, গাল দুটো ভাঙা, চুল বেশিরভাগই সাদা হয়ে গেছে। মাথার পেছন দিকে মোটা টিকিতে ফুল গোঁজা। পরনে গরদের আধময়লা ধুতি, তার উপর এন্ডির চাদর। চাদরে ফাঁক দিয়ে সাদা ধবধবে পৈতা বেরিয়ে এসেছে, পায়ে খড়ম। এই পোশাকে এই শীত গ্রীষ্ম 12 মাস ভট্টাচার্যকে দেখা যায়। যে নিষ্ঠাবান পুরুত শ্রেণীটি দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে, নিবারণ তার শেষ প্রতিনিধি। অঘোর চক্রবর্তীর 3 ছেলের বয়স 40 থেকে 50-এর মধ্যে। 3জনই বাপের সুসন্তান। বড়টি বিষ্ণুপদরই সমবয়সী হবে, মহকুমা শহরের কলেজে পড়ায়। মেজটি ম্যাজিস্ট্রেট, ছোটটিও বড় সরকারি চাকুরে। সুখে থাকা সম্ভ্রান্ত চেহারা তাদের। 3জনেরই গুরুদশার সাজ, কোমরে কম্বলের আসন গোঁজা। নিবারণ তাড়া দিয়ে বলে, মালপত্রগুলো নামিয়ে আন বৃষ্টে, হাত চালিয়ে তাড়াতাড়ি প্রিন্টের জোগাড় করে ফেল। রিক্সায় বড় বড় 3-4টে কাপড়ের ব্যাগ, নানা জিনিসে ঠাসা। উৎকৃষ্ট গোবিন্দভোগ আতপ, তিল, কলা, মধু, ঘি, দই, পেতলের ক্যানে কাঁচা দুধ, ফুল ফল, দুর্বা, গঙ্গাজল, সন্দেশের প্যাকেট ইত্যাদি। ব্যাগগুলো হাতে ঝুলিয়ে বড় বড় পা ফেলে ঘাটের দিকে এগিয়ে যায় বিষ্ণুপদ। তার পাশাপাশি হাঁটতে থাকে নিবারণ। অঘোর চক্রবর্তীর ছেলে এবং আত্মীয়রা খানিকটা পেছনে রয়েছে। বিষ্ণুপদ বলে,
বেলা দুপুর হয়ে গেল, ভাবলাম আপনারা বুঝি আর এলেন না, ওদিকে কোথাও কাজকর্ম সেরে নিয়েছেন। নিবারণ চাপা গলায় বলে, তুই দুটো পয়সা পাবি আর আমি না এসে পারি? সব জোগাড় যন্ত্র করে বেরোতে বেরোতে এরা এত দেরি করে ফেললো যে কি বলবো। বিষ্ণুপদ উত্তর দেয় না। নিবারণ ফের বলে, অগর কমরেজ খুব পয়সাওয়ালা লোক, জানিস তো? বিষ্ণুপদ ঘাড় হেলিয়ে বলে, জানি। ছেলেরাও বড় বড় কাজ করে, দেদার রোজগার। ওদের দিয়ে 2.5 কিলো গোবিন্দভোগ আতপ কিনিয়েছি, কলা 24টা, ঘি, মধু, দুধ, দই অনেকটা করে। চোখের কোণ দিয়ে ইঙ্গিত করে নিবারণ বলতে থাকে, পিণ্ডদানে এত সব দরকার হয় না, কেন কিনিয়েছি বুঝতে পেরেছিস কি? বিষ্ণুপদ উত্তর দেয় না। ঘাড় ফিরিয়ে নিবারণের দিকে একবার তাকায় শুধু, তার চোখে মুখে অসীম কৃতজ্ঞতা। বিষ্ণুপদর কাছে কোনো প্রত্যাশা নেই নিবারণের। দুজনের জীবনযাপনের পদ্ধতি আলাদা, কোনো দিক দিয়েই তাদের মেলে না, তবু লোকটা অযাচিত সাহায্য করে আসছে। নিবারণ উপকার না করলে বিষ্ণুপদদের উপোস করে মরতে হতো। নিবারণ এবার বলে, ওদের বলেছি তোকে 25 টাকা মজুরি দিতে হবে। এত টাকা আগে আর কখনো কেউ দেয়নি বিষ্ণুপদকে। সংশয়ের সুরে সে জিজ্ঞেস করে, দেবে? নিশ্চয়ই দেবে। ওদের অত টাকা, বাপের পিণ্ডি দিতে এসে হাত টান করলে নিন্দে হবে না? নিবারণ ফিসফিস করে নাগারে বলে যায়, ওদের বুঝালাম বাপের আত্মার শান্তির জন্য সবাইকে তুষ্ট করা দরকার। ছেলেগুলোর বড় মন এক কথায় রাজি হয়ে গেল। ওরা হাত খুলে না দিলে আমাদের চলে কি করে বল? বোঝা গেল শুধু বিষ্ণুপদের জন্যই নয়, নিজের জন্য ভালো রকম প্রণামের ব্যবস্থা করেছে নিবারণ। ওরা ঘাটে এসে গিয়েছিল। নিবারণ বলে, তাড়াতাড়ি বেদিটা করে দে, আমরা কিন্তু দেরি করবো না, 3 মাইল ঠেঙে আবার বাড়ি ফিরতে হবে। ভারী ব্যাগগুলো চাতালে নামিয়ে রাখতে রাখতে বিষ্ণুপদ শশব্যস্তে বলে, এক্ষুনি করে দিচ্ছি। এরপর তার হাতে পায়ে বিদ্যুৎ খেলতে থাকে। ঘাটের এক কোণে একটা ঝাঁটা, চটের টুকরো এবং প্লাস্টিকের পুরনো বালতি সারাক্ষণ মজুদ থাকে। অস্বাভাবিক তৎপরতায় প্রথমে ঝাঁট দিয়ে চাতালটা সাফ করেই সে বালতি বোঝাই করে নদী থেকে এক হাতে জল এবং এক হাতে কাদার তাল নিয়ে আসে। ধুয়ে চট দিয়ে মুছে চাতালটা তকতক করে তোলে। তারপর কাদার তাল দিয়ে 1.5 ফুট চওড়া, 1.5 ফুট লম্বা এবং 6 ইঞ্চি পুরু একটা নিখুঁত বেদি তৈরি করে ফেলে। এসব করতে মিনিট 15 বেশি সময় লাগে না বিষ্ণুপদর, কেননা দীর্ঘকাল ধরে বেদি বানাতে বানাতে এর টেকনিক্যাল ব্যাপারটা এমনই রপ্ত করে ফেলেছে সে, চোখ বুঝে বানালেও বেদির কোথাও এতটুকু উঁচু নিচু থাকবে না। অঘোর চক্রবর্তীর 3 ছেলে এবং বয়স্ক আত্মীয় 2জন একধারে দাঁড়িয়ে আছে। বেদি তৈরি হয়ে যাবার পর নিবারণ অঘোরের ছেলেদের স্নান করে আসতে বলে। ছেলেরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। আসন পেতে বসে ব্যাগ থেকে কলাপাতার বান্ডেল, প্রদীপ, চাল, তিল, ফুল, দূর্বা, কলার ছড়া, সন্দেশ, কোষাকুষি, কুশ ইত্যাদি বার করে সাজিয়ে রাখতে রাখতে নিবারণ বলে, প্রদীপটা গেলে তো বৃষ্টে। পেতলের ঝকঝকে পঞ্চমুখী প্রদীপে তেল ঢেলে তুলোর সলতে পাকিয়ে জেলে দেয় বিষ্ণুপদ। সঙ্গে করে পেতলের 2টো ঘোড়া নিয়ে এসেছিল অঘোরের ছেলেরা। সে 2টো দেখিয়ে নিবারণ বলে, চক্রবর্তী মশাইয়ের ছেলেদের ঘোড়া দিয়ে আয়, জল ভরে আনতে বলবি, ফিরে এসে কলাপাতাগুলো ধুয়ে দিবি। চুপচাপ ঘোড়া এবং নিজের বালতি নিয়ে নদীতে নেমে যায় বিষ্ণুপদ এবং প্রায় তক্ষুনি তরতর করে উপরে উঠে এসে প্রায় যান্ত্রিক নিয়মে কলা এবং কলাপাতা পরিষ্কার করে ধুয়ে একধারে গুছিয়ে রাখে। এদিকে নিবারণের ব্যস্ততা বেড়ে গেছে। গামছা 8 ভাঁজ করে মাথায় চাপিয়ে সে কোষাকুষি সাজিয়ে নেয়, কুশ পাকিয়ে আংটি তৈরি করে, ফুল দূর্বা গোছগাছ করে রাখে। সঙ্গে করে গঙ্গা জলের বোতল নিয়ে এসেছিল। বোতলটা খুলে হাতের তেলে জল ঢেলে পিণ্ডের যাবতীয় উপকরণের উপর ছিটিয়ে ছিটিয়ে পবিত্র করে নেয়। বিড়বিড় করে চাপা গলায় মন্ত্র পড়তে থাকে, অপবিত্র পবিত্র বা হোম ভানস্তরগে। দমকা উত্তরে হাওয়ায় প্রদীপের আলো নিভু নিভু হয়ে আসতে থাকে। ইশারায় বিষ্ণুপদকে সিমেন্টের বেঞ্চের গা ঘেঁষে প্রদীপটা রাখতে বলে নিবারণ, তাতে বাতাসের ঝাপটা লাগবে না। অঘোর চক্রবর্তীর ছেলেরা স্নান সেরে উঠে আসে। বড় ছেলে অভিজিৎ পিণ্ডদানের অধিকারী, ভেজা কাপড়েই তাকে কাজটা করতে হবে। নিবারণ বলে, বসে পড়ো বাবা।
কম্বলের আসন বিছিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসে অভিজিৎ। অন্য দুই ছেলে মনোজিৎ এবং সুরজিৎ ইচ্ছা করলে গায়ের কাপড় শুকিয়ে পরে নিতে পারত, কিন্তু তারাও ভেজা কাপড়েই আসন পেতে বড় ভাইয়ের গা ঘেঁষে বসে পড়ে। তাদের দুই মধ্যবর্তী আত্মীয় আরেক ধারে বসে পড়েছে। এখন আর কিছু করার নেই বিষ্ণুপদর। চাতাল থেকে এক ধাপ নিচে নেমে সে চুপচাপ বসে থাকে, তার চোখ নিবারণের দিকে। কয়েক বছরে এই নদীর ঘাটে কত যে পিণ্ডদান, মাতৃ বা পিতৃশ্রাদ্ধের আয়োজন বিষ্ণুপদকে করে দিতে হয়েছে তার হিসেব নেই। এসব তাকে আদৌ বিচলিত করে না। কটা টাকা, কিছু ফল এবং চাল জোটানো ছাড়া এই অনুষ্ঠানগুলির সঙ্গে তার আদৌ কোনো সম্পর্ক নেই। অসীম উদাসীনতায় সে শুধু দেখে যায়। এদিকে নিবারণ কলা পাতায় পুরো 2.5 কিলো গোবিন্দভোগ চাল ঢেলে ফেলেছে। তার ওপর মধু, ঘি, দই, দুধ, তিল ইত্যাদি খানিকটা করে ছড়িয়ে দেয়। বাকিটা শিশি বা পাত্রে পড়ে থাকে। তারপর খোসা ছাড়িয়ে ডজনখানেক মর্তমান কলা সেগুলোর পাশে গুছিয়ে রাখতে রাখতে অভিজিৎকে বলে, সব ভালো করে মেখে গোল গোল দলা পাকিয়ে ফেলো বাবা। বাকি 12টা কলায় হাত দেয় না, সেগুলো আস্তই থাকে। তিল কলা টলা দিয়ে চাল মাখা এবং ডালা পাকানো হয়ে গেলে নিবারণ বলে, হাত ধুয়ে নাও। মনোজিৎ একটা ঘড়া থেকে দাদার হাতে জল ঢেলে দেয়। এবার নিবারণের কথা মতো মাটির বেদিতে আঙুল বসিয়ে বসিয়ে কটা গর্ত করে ফেলে অভিজিৎ। তারপর ফের হাত ধুয়ে আঙুলে কুশের আংটি পরে নেয়। কিছুক্ষণ আগে যান্ত্রিক নিয়মে বিষ্ণুপদ যখন অঘোর চক্রবর্তীর পিণ্ডদানের ব্যবস্থা করে দিচ্ছিল, তখন নিজের বাবার মৃত্যু সংবাদ তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আবার পুরনো কষ্ট এবং বিষাদ তার মধ্যে ফিরে আসে। অভিজিৎ পিণ্ডের যে 2.5 কিলো সুগন্ধি আতপ দলা পাকিয়ে রেখেছে তার সবটাই পেয়ে যাবে বিষ্ণুপদ। শুধু চালটা ভালো করে ধুয়ে ঘি, কলা, তেল ইত্যাদি ছাড়িয়ে নিতে হবে। এর ভেতর 2-1টা মরা কি আর শ্মশানে আসবে না? নিশ্চয়ই আসবে। মানুষ এখনো অমর হয়ে যায়নি। 3 দিন বাদে কাউকে না কাউকে পিণ্ড দিতে বা আদ্যশ্রাদ্ধ করতে নদীর ঘাটে ছুটে আসতেই হবে। এটাই জাগতিক নিয়ম। কিন্তু এসব কিছুই ভাবছিল না বিষ্ণুপদ। ঘাটের সিঁড়িতে বসে পলকহীন তাকিয়ে আছে অভিজিতের দিকে। সে শুনেছে অভিজিৎ খুবই বিদ্বান, বয়সও হয়েছে কম না, চুলের অনেকটাই সাদা হয়ে গেছে। মানুষের মৃত্যু অবধারিত এবং মা বাবা চিরদিন থাকে না ইত্যাকার সমস্ত কিছু জানা সত্ত্বেও এই জ্ঞানী অভিজ্ঞ মানুষটি পিতৃসুখে ভয়ানক কাতর হয়ে পড়েছে। তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল ঝরতে থাকে। নিবারণ ভট্টাচার্য টেনে টেনে সুরেলা গলায় মন্ত্র পড়ে যাচ্ছে, নমঃ মধু, নমঃ মধু, নমঃ মধু, সান্ডিল্য গোত্রস্য প্রেতস্য অঘর চক্রবর্তী দেবসম্মনা এতদ প্রথমা পিণ্ডং পুরকম। নিবারণের সঙ্গে কাঁপা কাঁপা ভারী গলায় অভিজিৎ বলে যাচ্ছে, নমঃ মধু, নমঃ মধু, নমঃ মধু। মন্ত্রপাঠের একটানা শব্দ উত্তরে বাতাসে ভর করে ওধারের ধুধু মাঠ আর এপাশের মজা নদী নির্জন শ্মশানের উপর দিয়ে দূর দিগন্তে ছড়িয়ে পড়ে। অঘ্রাণের সমস্ত দুপুর ক্রমশ শোকাতুর এবং ভারাক্রান্ত হয়ে উঠতে থাকে। অভিজিতের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুকের ভেতর ভাঙচুর শুরু হয়ে যায় বিষ্ণুপদর। স্মৃতিতে ঝাপসা হয়ে আসা বাবার মুখ অদৃশ্য কোনো সিনেমার পর্দায় ফুটে উঠতে থাকে। 25 বছর আগে সকল অর্থেই বিষ্ণুপদ ছিল কুলাঙ্গার, যেমন বেপরোয়া তেমনি সৃষ্টি ছাড়া। ভালো বংশের ছেলে হয়েও প্রচণ্ড নেশা ভাঙ করত, নজর ছিল খারাপ দিকে। মেয়ে মানুষের ব্যাপারে কত কেলেঙ্কারি এবং ঝঞ্ঝাট যে বাদিয়েছে তার হিসেব নেই। এই নিয়ে রোজ অশান্তি। কিন্তু যেদিন বিষ্ণুপদ জানালো বেশ্যার মেয়ে আমোদিনীকে বিয়ে করবে, সেদিন বাবা তাকে বাড়ি থেকে ঘাড় ধরে বার করে দেয়, জানিয়ে দেয় সে ত্যায্য পুত্র, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না। বিষ্ণুপদর গো ছিল মারাত্মক। বাপের শাসানি সত্ত্বেও আমোদিনীকে সে ছাড়েনি। তাকে সঙ্গে নিয়েই বর্ধমান থেকে চলে আসে। এখানে ওখানে 12 ঘাটের জল খেয়ে শেষ পর্যন্ত এই মফস্বল শহরে এসে ঠেকেছে। এর মধ্যে 2টো ছেলে মেয়েও হয়ে গেছে তাদের। আমোদিনীর মধ্যে অগ্নিকাণ্ড ঘটাবার মতো বারুদ যেমন রয়েছে, তেমনি বিষ্ণুপদর মতো দুর্ধর্ষ একটা পুরুষকে জড়িয়ে ফেলার ক্ষমতাও। এই 50 বছর বয়সে বিষ্ণুপদকে পোষ মানিয়ে
একটা গৃহপালিত দায়িত্ববান জীব বানিয়ে ফেলেছে সে। তাছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তে এখন তার ভাটার টান। 25 বছর আগে বর্ধমানে তাদের সেই বাড়ি, বাবা মা ভাই বোনেরা আত্মীয় স্বজন সবার মুখ এখন দেখতে পাচ্ছে বিষ্ণুপদ। বিশেষ করে বাবার মুখটা ক্রমশ বড় হতে হতে সমস্ত চরাচরকে যেন ঢেকে দিচ্ছে। বর্ধমানের জীবনটা যেন এ জন্মের নয়, বহু হাজার বছর আগের কোনো এক পূর্বজন্মের ব্যাপার। জাতিস্বর হয়ে বিষ্ণুপদ বুঝিবা তখনকার দৃশ্যাবলী দেখছিল। অস্পষ্টভাবে তার কানে মন্ত্রপাঠ ভেসে আসতে থাকে। নমো শ্মশানালদগ্ধ হোসি পরিত্যক্ত হোসি বান্ধবৈ ইদং নিরবেদং ক্ষীরং স্নাত্তা পিত্তা সুখী ভব। নম আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় এদং নিরবেদং। ঝাপসা চোখে অভিজিতের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বিষ্ণুপদর মনে পড়ে যায় 3 দিন আগে তার বাবার মৃত্যু হয়েছে। বড় ছেলে হিসেবে অভিজিতের মতো সেও পিণ্ডদান এবং শ্রাদ্ধের অধিকারী। যেহেতু সে ত্যায্য পুত্র, নিশ্চয়ই তার পরের ভাই আজ বাবার পিণ্ডদান করছে। সেই শ্বাসকষ্টটা বেড়েই চলে বিষ্ণুপদর। বাবার মৃত্যুর খবরটা পাওয়ার আগে পর্যন্ত তার কথা 25 বছরে কবার ভেবেছে বিষ্ণুপদর মনে পড়ে না। তার ধারণা ছিল যাবতীয় সম্পর্ক ছিঁড়ে খুঁড়ে সে বাড়ি থেকে চলে এসেছে। কিন্তু অভিজিৎকে যত দেখছে, নিবারণের মন্ত্র যত কানে আসছে, ততই মনে হচ্ছে তা অসম্ভব। তার মধ্যে কোথায় যেন অদৃশ্য একটা শিকড় থেকেই গিয়েছিল, সেটা উপড়ে ফেলা যায়নি। নিবারণ ভট্টাচার্য এক নাগারে মন্ত্রপাঠ করেই চলেছে, আর তারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে অভিজিতের গলায়। ইদং নিরবেদং ইদং নিরবেদং ক্ষীরং স্নাত্তা পিত্তা সুখী ভব। নাত্তা পিত্তা সুখী ভব। মন্ত্রীর এই শ্লোকগুলো সবই বিষ্ণুপদর জানা। বছরের পর বছর শুনতে শুনতে তার মুখস্থ হয়ে গেছে। শুধু তাই না, শ্রাদ্ধে, পিণ্ডদানে বা বাৎসরিক কাজে কি কি করতে হয় চোখ বুঝে সে বলে দিতে পারে। অঘ্রাণের সূর্য মাথার উপর থেকে পশ্চিম আকাশের দিকে খানিকটা নেমে গেছে। উত্তরে হাওয়ার জোর আরও বাড়ছে। দূরে শ্মশানের প্রাচীন বটগাছটার মাথায় শকুনদের তীক্ষ্ণ চিৎকার শোনা যায়। কদিন মরা দেখতে না পেয়ে তারা অস্থির হয়ে উঠেছে। এদিকে আসনে বসে পিণ্ডদানের কাজ শেষ করে ফেলেছে অভিজিৎ। নিবারণ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, এবার কলাপাতায় বাকি পিণ্ডটা নিয়ে আমার সঙ্গে এসো, কাককে উৎসর্গ করতে হবে। আগের মতোই চাতাল থেকে এক ধাপ নিচে বসে আছে বিষ্ণুপদ। অন্য মনস্কের মতো সে লক্ষ্য করে নিবারণের পেছন পেছন পিণ্ড নিয়ে চাতালের ওধারে একটা কৃষ্ণচূড়া গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছে অভিজিৎ। ওদের সঙ্গে সুরজিৎ ও মনোজিতও গেছে। শুধু আত্মীয় 2জন বসে আছে চাতালে। নিবারণের নির্দেশ অনুযায়ী কৃষ্ণচূড়ায় তলায় পিণ্ডশুদ্ধ কলাপাতা একধারে নামিয়ে রাখে। হাত জোর করে দাঁড়ায় অভিজিৎ। তারপর তার সঙ্গে মন্ত্রোচ্চারণ করতে থাকে। নম শাণ্ডিল্য গোত্রস্য প্রেতস্য আঘর চক্রবর্তী দেবসর্বনস্য তৃপ্তার্থং যৌম দ্বারা অস্থিত নানা দিগ্দেশীয় ভয়সভ্য এস বর্ণময়। মন্ত্রপাঠের পর পিণ্ডটা তুলে কাকের উদ্দেশ্যে নিবেদন করে অভিজিৎ। নম কাকায় কাক পুরুষায় বায়ুষায় মহাত্মনে। নিবেদন হয়ে গিয়েছিল। নিবারণ বলল, চলো আমরা দূরে গিয়ে দাঁড়াই, নইলে কাক এসে পিণ্ড মুখে দেবে না। ওরা খানিকটা তফাতে যেতেই কোত্থেকে 3-4টে ভূষো রঙের কাক বিদ্যুৎ গতিতে উড়ে এসে পিণ্ড ঠোকরাতে শুরু করে। নিবারণ বলে, কাক ভোজন হয়ে গেছে, এখন চাতালে যে পিণ্ডগুলো রয়েছে সেগুলো জলে দিয়ে আরেকবার স্নান করে নিলেই তোমাদের কাজ শেষ। এসো। নিবারণেরা ফের চাতালে ফিরে আসে। অভিজিৎ চাল কলা এবং তিলমাখা বড় বড় পিণ্ডের দলা, ফুল, দুর্বা, মেষলোম, কুশ ইত্যাদি সমস্ত কিছু কলাপাতায় তুলে নিয়ে সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নেমে যায়। তার 2 ভাই এবং নিবারণও সঙ্গে যায়। শেষ সিঁড়িতে এসে নিবারণ বলে, পিণ্ডগুলো আস্তে করে জলে নামিয়ে রাখো।
ওই রে ওখানে, আঙুল দিয়ে একটা জায়গা দেখিয়ে দেয় সে। পিণ্ডদানের এটাও একটা জরুরি প্রথা, এই ভেবে 6 ইঞ্চি জলের তলায় অতি সন্তর্পণে পিণ্ডগুলো রাখে অভিজিৎ। সে জানে না এর মধ্যে একটা চাতুরি আছে। দূরে ছুড়ে দিলে চালের দলা ছত্রাকার হয়ে জলে কাদায় ছড়িয়ে যাবে, 2-4 দানার বেশি কিছুতেই উদ্ধার করা যাবে না। কিন্তু পাড়ের কাছে আলগোছে রেখে দিলে মজা নদীর স্থির জলে সহজে পিণ্ড ভাঙবে না। পরে বিষ্ণুপদ ওগুলো তুলে নিয়ে ভালো করে ধুয়ে চালগুলো বার করে নিতে পারবে। এরকমই একটা গোপন বোঝাপড়া আছে দুজনের মধ্যে। পিণ্ড নামিয়ে দিয়ে দ্বিতীয়বার স্নান সেরে অভিজিৎ এবং তার ভাইয়েরা আবার উপরে উঠে আসে। বিষ্ণুপদ একইভাবে ঠায় বসে আছে। নিবারণ অভিজিতের বয়স্ক আত্মীয়দের উদ্দেশ্যে বলে, বৃষ্টির পয়সাটা দিয়ে দেন, আর বাকি যে ঘি, দুধ, মধু, কলা কাজে লাগলো না সেগুলো ও পাবে। তারপর বিষ্ণুপদর দিকে ফিরে বলে, কিরে তখন থেকেই বসে আছিস দেখছি, উঠে আয়। ঘোরের মধ্যে উঠে আসে বিষ্ণুপদ। অভিজিতের এক আত্মীয় নগদ 25টা টাকা তার হাতে দিয়ে বলে, কি খুশি তো? সামান্য কাজের জন্য এত টাকা আগে আর কখনো পায়নি বিষ্ণুপদ। খুশিতে তার গলে পড়ার কথা, কিন্তু বাবার জন্য ভয়ানক একটা কষ্ট ছাড়া আর কোনো অনুভূতি তার মধ্যে এখন কাজ করছিল না। শুধু স্বয়ংক্রিয় কোনো নিয়মে সে মাথাটা ডান পাশে হেলিয়ে দেয়। নিবারণ এবার বিষ্ণুপদকে একটু দূরে ডেকে নিয়ে নিচু গলায় বলে, তাড়াতাড়ি নদীতে গিয়ে চালটা তুলে আনিস, মেলে আলগা হয়ে ছড়িয়ে পড়বে, আর ওইসব দুধ, দই, কলাটালা রইল, বলে তাকে পিণ্ডদানের জায়গাটা দেখিয়ে দেয়। ঝাপসা গলায় বিষ্ণুপদ বলে, আচ্ছা। কিছুক্ষণ পর কোষাকুষি, পেতলের প্রদীপ, ঘোড়া এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে নিবারণরা ঘাটের ওপাশের কাঁচা রাস্তাটায় চলে যায়। সেখানে যে 4টে সাইকেল রিক্সায় ওরা এসেছিল সেগুলো দাঁড়িয়ে আছে। রিক্সায় উঠতে উঠতে নিবারণ চেঁচিয়ে বলে, যাই রে বৃষ্টে। বিষ্ণুপদ উত্তর দেয় না। রিক্সাগুলো আস্তে আস্তে দৌড়ে ফাঁকা কাঁকুড়ে মাঠের দিকে চলে যায়। তারপর কতটা সময় কেটে গেছে বিষ্ণুপদর খেয়াল থাকে না। এক সময় সে দেখতে পায় সূর্য পশ্চিম আকাশে আরো হেলে গেছে, ম্যাড়মেড়ে রোদের তাপ আরো জুড়িয়ে যাচ্ছে। দূরের ধুধু মাঠে সাইকেল রিক্সাগুলো আর চোখে পড়ে না। নদীর ঘাটে এই মুহূর্তে বিষ্ণুপদ ছাড়া অন্য কেউ নেই। শ্মশানের শকুনগুলো এখন ডানা ঝাপটাচ্ছে না বা চিৎকারও করে উঠছে না। বাতাস হঠাৎ পড়ে যাওয়ায় সাঁই সাঁই আওয়াজটাও বন্ধ। নদীর চরে বকগুলিও ওড়াউড়ি করছে না, ডানা মুড়ে চুপচাপ বসে আছে। এই নিস্তব্ধ মনুষ্যহীন চরাচরে বিষ্ণুপদ একেবারে একা। অনেকক্ষণ আচ্ছন্নের মতো চাতালে দাঁড়িয়ে থাকে সে। তারপর প্রায় টলটে টলটে সিঁড়ি ভেঙে নদীতে নেমে যায়। একধারে স্থির স্বচ্ছ জলের তলায় পিণ্ডগুলি এখনো সেইভাবেই পড়ে আছে, আলগা হয়ে ছড়িয়ে যায়নি। ঝুঁকে সেগুলো তুলতে তুলতে হঠাৎ বিষ্ণুপদ টের পায় বুকের ভেতরটা গুঁড়িয়ে দিয়ে হু হু করে কান্না উঠে আসছে। পিণ্ড হাতে নিয়ে কিছুক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে থাকে বিষ্ণুপদ। তারপর নিজের অজান্তেই কখন যেন কোমর সমান জলে নেমে চালের ডেলাগুলি সামনে বাড়িয়ে বিড়বিড় করে বলতে থাকে, নমো মধু, নমো মধু, নমো মধু, বরদ্বাজ গোত্রস্য প্রেতস্য মেঘনাথ দেবসর্ণস্য এতৎ পিণ্ডম পুরোক্কম। মেঘনাদ তার বাবার নাম। মুখস্থ মন্ত্রগুলি আওড়াতে আওড়াতে বিষ্ণুপদ টের পায় তার চোখ ফেটে উষ্ণ জলস্রোত নেমে আসছে। পুরো মন্ত্রপাঠের পর পিণ্ডগুলো অনেক দূরের জলে ছুড়ে দেয় সে। তারপর কটা ডুব দিয়ে ক্লান্ত পায়ে সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠতে থাকে।